আমাদের আসলে সিটি কর্পোরেশন এলাকা আমি এর আগে একটা ভিডিও ধারণ করেছিলাম। ময়লা টয়লা সব সিটি কর্পোরেশন নিয়ে যায়, আমাদের যত তো পড়ে থাকে না, এইসব পুকুরের কিন্তু এখন খাদ্যরও সংকট দেখা গেছে। হ্যাঁ, মানে বাংলাদেশের অনেক প্রাণীর এই খাদ্য সংকটের পাশাপাশি কিন্তু মানে কি বলবো, এটা আসলে বলার মানে ভাষা নাই। যেহেতু আমরা এখন মানুষই মানে ফুড বা প্রাণীগুলো এখন অনেক অসহায়। তারপরেও পার্কে মাঝে মাঝে আরেক দিন মনে হয় ফলো করছিলাম ওনাদেরকে, যে সে মনে হয় দেয়, কিন্তু ভিডিও করতে পারি নাই। আরেকজনকেও দেখেছিলাম। তারপর আজকে অনুমতি নিয়ে ভাইয়ের ইয়ে নিয়ে, যে আসলে নেচার যদি আমরা চিন্তা করি, ক্লাইমেট চিন্তা করি, আমরা ইকোসিস্টেম মানে যদি চিন্তা করি, সবগুলোরই কিন্তু প্রয়োজন আছে। এই যে মানে প্রাণীর একটা পরিবেশের ব্যালেন্স ভারসাম্যের জন্য প্রতিটা প্রাণীর কিন্তু প্রয়োজন আছে। তো আসলে আমরা তো এখনও এই জিনিসটা বুঝে উঠতে পারি না। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি উঠছে। দিদি, এই আরেকবারও মনে হয় আপনাকে আমি দেখেছিলাম বা কাকি জানি না, তখন আমি উঠাতে পারি নাই। হ্যাঁ, আচ্ছা, তখন আমি নিজে উঠাতে পারি নাই। যে উনি প্রায় সময় কিন্তু পার্কে এসে বিভিন্ন কুকুরগুলো কিন্তু ওনার সাথী। হ্যাঁ, আচ্ছা, আমি আরেকটু জিনিস একটু যোগ করতে চাই দিদি, যে আপনি যেহেতু কন্টিনিউয়াস দেন, ওদের বিস্কুটটা, একটা বিস্কুট পাওয়া যায়, খুব দাম কিন্তু বেশি না, প্লেন, মানে এখানে তো অনেক তেল চর্বি থাকে, হয়তো এটা খেলেও ওদের হয়তো খিদার চোটে খাচ্ছে। হ্যাঁ, ড্রাই ফ্রুট ছাড়া কিছু খায় না, না? হ্যাঁ, আচ্ছা, সবাই না অবশ্য, এইখানে অনেকগুলো বাচ্চা ছিল, কিন্তু আমরা কয়েকদিন বাইরে ছিলাম তো। আচ্ছা আচ্ছা, এখন ওদের তো ডাকলাম, বেরোলো না, ওদের ডাক দিলেই বেরোয়। এখন পানি হয়ে গেছে, ওরা কি কোনো জায়গায় শিফট করছে নাকি? আমার মনে হয় শিফট করছে, যেহেতু বৃষ্টি হয়েছে আর ওই যে পানি হয়ে গেছে, তো ওখান থেকে ওরা বেরোবে, বের হতে পারতেছে না। এটা কথাটা ঠিকই, কারণ ওখানে আমি ডগি বলার সঙ্গে সঙ্গে ওরা সব চলে আসে। কিন্তু বেরোলো না। আপা, আমার মনে হয় ভিতরে নাই, ভিতরে নাই, ওরা মনে হয় শিফট করছে। যেহেতু আজকে কয়েকটা দিন থেকে কিন্তু আপা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, যার ফলে আমার মনে হয় যে ওরা এখানে ওখানে কমফোর্টেবল ফিল করতেছে না। সমস্যা, ওখানে পানিও হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণ, অনেকগুলো বাচ্চা। কোথায় গেছিলেন? হ্যাঁ, কাশ্মীর গেছিলেন। ও, আমরা একটা লিখে রাখি কাগজে যে কয়েকদিন যদি কেউ দিত। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা এসে দেখি আমাদের আগে কে যেন ওদের খাবার দিয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাত টাত এইগুলা, ফলে আমরা অনেক শান্তি পেয়েছি। না না, খুবই ভালোই। আর আর তারপরে আমি, আমার মনে হচ্ছে আমাদের এই কুকুরগুলো কিন্তু হেলথি খুব একটা খারাপ না। দেখছেন যত এগুলো অনেকে আছে যে হয়তো তারা দেয় আর কি, আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাই আমি যে কতজনের সঙ্গে ওদের নিয়ে মানে কি বলবো ডিবেট করছেন। হ্যাঁ, একজন বলে কি আমাকে, আপনি কি জানেন উনি পিজির ডাক্তার? আমি বললাম সোফাট, আগে মানুষ হন। আমার ফ্যামিলিতে তো 12 জন ডাক্তার আছে, আপনি নাম বললেও চিনবেন, কিন্তু আমি তো বলবো না, আগে মানুষ হন। ওদের আমি টাকা খরচ করে ওদের খাবার দিচ্ছি, আপনার সমস্যা কোথায়? আর আমরা তো রাস্তা কখনো রাস্তার উপরও দেই না, রাস্তার সাইডে দেই। আজকে বৃষ্টি বলে, হ্যাঁ, রাস্তার সাইডে দেই, যে মানুষের সমস্যা না হোক। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো যে মানবতা কিন্তু এখন হারায় যায় নাই। আমি গত পরশুদিন এই একটা কন্টেন্ট করছিলাম এই কুকুরের উপরে, যে সিটি কর্পোরেশনের ময়লাগুলো কিন্তু গাড়ি দিয়ে নিয়ে যায়,
যার ফলে ওদের এই যে এলাকার কুকুরগুলো এদেরও কিন্তু খাদ্য সংকট হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে কিন্তু ওদের গায়ে অনেকের ছাল নাই, খাদ্যের সমস্যা। এইটা আসলে বলার ভাষা নাই। তো এই কারণে আমার মনে হয় যে কাউকে না কাউকে তো সমাজের আগে আসতে হবে, কারণ পরিবেশের ভারসাম্য সুন্দর রাখার জন্য প্রতিটা প্রাণীর প্রতি কিন্তু আমাদের মায়া ছড়াই দিতে হবে। আর আমাদের হাদিসে একটা পেয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামের ভাষা, যে জীবের প্রতি যার দয়া নেই তার চেয়ে বড় অধম আর কেউ নাই। থ্যাংক ইউ। যিনি এই পোষা প্রাণীগুলোকে অবহেলিত প্রাণীগুলো খাওয়াচ্ছেন, তিনি কিন্তু আমাদের চারুকলারই একজন ছাত্র, সিনিয়র, মোস্ট অফ সিনিয়র। এখন প্রফেশন আলাদাভাবে আছে। যা যা, ওই যে তোর মনির যাচ্ছে, যা আয়। যা 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 যা, বৃষ্টিতে ভিজিস না। দূরে চলে যাবে কোনো এক সন্ধানে, কিন্তু দেখেন কুকুরটাও পিছনে পিছনে ছুটছে, ওদের পিছনে পিছনে কুকুরও ছুটছে। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ভিডিওটা লম্বা করতে পারবো না। আমার এই ভিডিওটা আমি পরিষ্কার বলি, আমি কোনো এডিটিং করি না, বা যতটুকু আছে ততটুকুই আমরা ছাড়ার চেষ্টা করি। এই ভিডিও দিয়ে যে আমার পয়সা ইনকাম হয় বা আমরা করি, বা ওই আশা কখনো করি না। কিছু কিছু সামাজিক সমস্যাগুলো দায়বদ্ধ থেকে আমরা তুলে ধরি, যেমন গাছের সমস্যা, আমরা পরিবেশের যে সমস্যাগুলো, এগুলো কিন্তু আমি মাঝে মাঝে তুলে ধরি। তো আসলে আমি একজন শিক্ষক মানুষ, শখের বশত মাঝে মাঝে প্রকৃতি নিয়ে ভিডিও করি, অনেক সামাজিক সমস্যাগুলো তুলে ধরি। তো আপনারা যদি পারেন, খুব জোর করব না, আমার ভিডিওর সঙ্গে থাকবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা আবারও বলি, যে বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশ, বৃষ্টিপাত কমে গেছে, আবহাওয়া একটু রুক্ষ রুক্ষ হচ্ছে, যদিও প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সারা পৃথিবীতে হচ্ছে, কিন্তু আমাদের দেশে একটু বেশি। কারণ আমাদের দেশে একটা রাষ্ট্রের পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য যে পরিমাণ গাছ দরকার, অর্থাৎ মোট ভূমির 25%, কিন্তু আমার মনে হয় যে আমাদের অ্যাভারেজ করলে 7-8% হবে কিনা সন্দেহ আছে, সেটা নাই। তো যার ফলে কিন্তু আমাদের ঢাকার আবহাওয়া বলেন আর বিভিন্ন জায়গার আবহাওয়া বলেন উত্তপ্ত হয়ে গেছে, সময় মতো বৃষ্টিপাত হয় না। আচ্ছা, একটা কথা আপনারা মনে রাখবেন, বৃষ্টিপাত হইতে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেঘ, জলীয় বাষ্প লাগে। আমাদের দেশে যেভাবে ডোবা, বিল, খাল এগুলো ভরাট হয়ে গেছে, এগুলো ভরাট হয়ে বিভিন্ন স্থাপনা হয়ে গেছে, তারপরে এই কারণে কিন্তু ওই যে পানিগুলো কিন্তু বাষ্প হয়ে আর যেতে পারে না। আর আমাদের দেশের ফারাক্কার প্রভাবে, তিস্তা ব্যারেজের প্রভাবে বলেন, মোট কথা উজানে বাদ দেওয়ার ফলে আমাদের অনেক নদী এবং এই নদী কেন্দ্রিক যে জলজ সম্পদগুলো, এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। নদীতে পানি নেই, বাদ দেওয়ার ফলে আমাদের নদীগুলো কিন্তু শুকায় গেছে, যার ফলে আমাদের পানির লেয়ারটাও কমে গেছে। নিচের যে রিজার্ভ, এইটাও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, যার ফলে মনে করেন যে আমাদের পরিবেশের কিন্তু আগামীতে বিপর্যয়, এটা 100% শিওর ধরে রাখেন। এখন আগামী প্রজন্মে এরা কী করবে?
আমাদের কিন্তু পরিকল্পনা যারাই করি পরিকল্পনাবিদরা, তারা নিজেদের আখের গোছানোর জন্য কিন্তু তারা বেশি ব্যস্ত থাকে। না হলে দেখেন একটা রাষ্ট্রের দুর্নীতি, এটা আসলে বলাটা ঠিক না, প্রতিটা রাষ্ট্রে কিন্তু আমাদের দেশে এই 5,000, এই যে আড়াইটা বা উচ্চারণ করতে চাই না, প্রতিটা ক্ষেত্রেই এখন এই যে আবহাওয়ার মানে প্রাকৃতিক বিপর্যয়গুলো, এই প্রাকৃতিক বিপর্যয়গুলো কিন্তু আমাদের রোধ কীভাবে করবে। আগামী জেনারেশন কিন্তু হয়ে গেছে ভার্চুয়াল, তাদের সুষ্ঠু পরিকল্পনা আগামীতে আসবে কি না এটাও আমরা জানি না। যেহেতু একটা দেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেলে সেই দেশের কিন্তু জীববৈচিত্র্য প্রচুর পরিমাণে ক্ষতি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা কোথায় আছি? আমরা এগুলো সংরক্ষণ করতে পারছি না। আজকে উজানের বাদ দেওয়ার ফলে আমাদের নদীগুলো যেমন ধ্বংস হয়ে গেছে, জীববৈচিত্র্য জলজ সম্পদগুলো নষ্ট হয়ে গেছে, অনেক প্রজাতির মাছ আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। তারপরে আমাদের খরা মৌসুমে যথেষ্ট পরিমাণ গরম সাফার করতে হয়, পানির সমস্যা, এগ্রিকালচার সমস্যা, মানে কৃষিকাজে যে সমস্যাগুলো, এগুলো কিন্তু সবচেয়ে মানে বেশি হচ্ছে দিন দিন। এই 55,598 বর্গমাইল এলাকায় মানুষের জীবন জীবিকাগুলো কিন্তু এই ইকোসিস্টেমগুলো কিন্তু ধ্বংস হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগুলো কিন্তু কভার করা যাবে না। এটা কিন্তু সাফার করবে নেক্সট জেনারেশন। তো যাই হোক, আমাদেরকে আসলে আরও সচেতন হতে হবে এই ব্যাপারটাতে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই যে এখানে দেখেন একটা সিগারেটের প্যাকেট আমরা দেখতে পারতেছি, অথচ কাছে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু ডাস্টবিন আছে। এই যে সিগারেটের প্যাকেট আরও পাবেন, অথচ কোনায় কোনায় কিন্তু প্রচুর পরিমাণ ডাস্টবিন দিয়ে দিচ্ছে। যাই হোক, বৃষ্টির সৌন্দর্যটা আমরা উপভোগ করি। আজকে এখানেই বিদায়। এই সেই তেঁতুল গাছ, যাকে নিয়ে আমি মাঝে মাঝে ভাবি যে একটা গাছ বড় হইতে অনেক সময় লাগে, 1 বছরে, কিন্তু প্রতি বছর কুরবানিকে কেন্দ্র করে এই গাছটা কিন্তু কেটে ফেলা হয়। আশা করি আপনারা বুঝবেন এই ব্যাপারটা। পরিবেশ বাঁচলে আমরাও বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম।